আমি নির্দোষ, কোনো অপরাধ করিনি, দাবি পলকের। জামাতে জাতীয় সমাবেশ 19 জুলাই। জোর করে আর ক্ষমতা দখলের সুযোগ নেই বললেন জয়নুল আবদিন। টানের নামে মরণ ফাঁদ, ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৯ ফিলিস্তিনি। এবং সর্বশেষ জানাবো, হাসনাতের পোস্টে দুদকে তোলপাড়, তাৎক্ষণিক প্রতিবাদ দুর্নীতি দমন কমিশনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমি নির্দোষ, কোনো অপরাধ করিনি, দাবি পলকের। জুলাই গণঅভ্যুত্থানের সময় কোনো অপরাধ করেননি বলে দাবি করেছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। সকাল 10:30টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে নিয়ে যাওয়ার সময় একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে পলক বলেন, আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি। এ সময় তিনি সাংবাদিকদের আরও জানান কারাগারে তার সময় কিভাবে কাটছে। তিনি জানান তিনি নিয়মিত কারাগারে বই পড়েন। এদিন সকালে পলক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বি তাজুল ইসলামকে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির করা হয়। এ সময় তাদের সবাইকে পুলিশের হেলমেট ও বুলেট প্রুফ ভেস্ট পরা অবস্থায় দেখা যায়। সবার হাতে হাত করা ছিল। আদালতের ইজলাসে নেওয়ার সময় হাসানুল হক ইনুর মুখে হাসি থাকলেও কামাল মজুমদারকে বিমর্ষ দেখা গেছে। জামায়াতের জাতীয় সমাবেশ 19 জুলাই। রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী 19 জুলাই দুপুর 2টায় জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, PR পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থার দাবিতে এ জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। জোর করে আর ক্ষমতা দখলের সুযোগ নেই বললেন জয়নুল আবদিন। একতরফা নির্বাচন করার পরিণতি কী হতে পারে তা নিয়ে বর্তমান নির্বাচন কমিশনকে সতর্ক করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না। তার প্রমাণ গতকালকে 2 সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গ্রেপ্তার। তাই নির্বাচন কমিশন সাংবিধানিক কমিশন। অতীতে শেখ হাসিনা কাজ করতে দেয়নি, তার ফল কি? জেলখানা। তার ফল কি? মামলা। তাই আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, এখন হাসিনা নাই, এরশাদ নাই, এখন হারুন নাই, বিপ্লব নাই, এখন বাংলাদেশে আছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মতো একজন সজ্জন ব্যক্তি। যে ব্যক্তিটির অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। বিপ্লবের সাথে যে দল সহযোগিতা করে বিপ্লব সফল করেছে, সেই দল অন্যান্য সংগ্রামী দলগুলোকে নিয়ে আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে, এটাই প্রত্যাশা। 2014, 18 ও 2024 সালের রাতের ভোট আয়োজনকারী কর্মকর্তাদের আগামী ভোটে সম্পৃক্ত না করার দাবিতে এই সমাবেশ আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন। ত্রাণের নামে মরণ ফাঁদ, ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৯ ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ থামছেই না। উপত্যকাটির বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 289 জন। তাদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত 49 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত 56,077 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 1,31,848 জন। হতাহতের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। 2 মাসের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে গত 18 মার্চ গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে ইসরায়েলি হামলায় 5,759 জন নিহত ও 19,807 জন আহত হয়েছেন। হাসপাতাল ও চিকিৎসকদের সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, মধ্য গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলের সেনাদের গুলিতে অন্তত 25 জন নিহত হন।
ওয়াদি গাজার দক্ষিণে সালাহ আল দিন সড়কে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ত্রাণ বিতরণ কেন্দ্র গুলির এই ঘটনায় 140 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 62 জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আলতিনা সড়কে ত্রাণ নিতে গেলে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেন ইসরায়েলি সেনারা। উত্তরের গাজা নগরী এবং দক্ষিণের রাফায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদেরকে হত্যা করা হয়। সব মিলিয়ে ত্রাণ নিতে গিয়ে এদিন 49 ফিলিস্তিনি নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ নিতে গিয়ে গত এক মাসে ইসরায়েলি বাহিনীর গুলি ও গোলাবর্ষণে অন্তত 516 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 3799 জন। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই গত 2 মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ করে দেয় ইসরায়েল। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই গত 2 মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এতে অবরুদ্ধ উপত্যকাটি দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র জিএইচএ প্রতিষ্ঠা করে ইসরায়েলি বাহিনীর সহায়তায় কিছু এলাকায় ত্রাণ দিচ্ছে, যা 21 লাখ বাসিন্দার উপত্যকাটির অনাহারে থাকা মানুষের চাহিদার তুলনায় খুবই কম। দাতব্য সংস্থাগুলোকে বাদ দিয়ে এভাবে ত্রাণ দেওয়ার সমালোচনা করেছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, গাজায় ত্রাণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। হাসনাতের পোস্টে দুদকে তোলপাড়, তাৎক্ষণিক প্রতিবাদ দুর্নীতি দমন কমিশনের। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন ও একজন উপপরিচালকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পোস্টের সঙ্গে তিনি 3টি হোয়াটসঅ্যাপ কল রেকর্ডও যুক্ত করেছেন। তবে তাৎক্ষণিক বিষয়টির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম। যাচাই বাছাই ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলেও হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। যাচাই করে দেখা গেছে, সংযুক্ত কল রেকর্ডের নম্বর ও কণ্ঠ দুদকের মহাপরিচালক আক্তার হোসেনের নয়। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা শীর্ষক পোস্টে হাসনাত লিখেছেন, আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটার ক্লিয়ারেন্স নিতে আপনাকে 1 লাখ টাকা দিতে হবে। সম্প্রতি মাহমুদা মিতুর কাছ থেকে এই টাকা চাওয়া হয়েছে দুদকের ডিজি আক্তার আর তার ডিডি পরিচয়ে। মাহমুদা মিতুকে বলা হয়, আপনি একজন ডাক্তার, আপনার তো টাকা পয়সার অভাব থাকার কথা না, আপনি 1 লাখ টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে যান। দুদকের সর্বনিম্ন রেট নাকি 1 লাখ টাকা। টাকা দিতে অস্বীকৃতি জানালে আক্তার আবার ফোন দিয়ে জানতে চায় টাকা দিবে কিনা। টাকা না দিলে নাকি খবর করে ছেড়ে দেওয়া হবে। রেড ক্রিসেন্টে মাহমুদা মিতু যোগ দিয়েছেন 5ই আগস্টের পর। দুদক এখন তদন্ত করতে আওয়ামী লীগের সময়ের দুর্নীতি নিয়ে। অথচ হাস্যকরভাবে আওয়ামী আমলের কর্মকর্তাদের নাম না নিয়ে তখনকার দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে এখনকার লোকজনের উপর। এখানে বড় অঙ্কের টাকার লেনদেনের সমূহ সম্ভাবনা আছে। কিছু না করাতেও কাছে থেকেই যদি 1 লাখ করে নেয় আওয়ামী লীগ আমলের কর্মকর্তাদের থেকে, তাহলে কত করে নিয়েছে? দুদকের এই সব কাজ কারবার এই প্রথম না। হাসিনার আমলে খালেদা জিয়া সহ বিরোধী দলের বহু নেতাকে এরা হয়রানি করেছে। অথচ আওয়ামী লীগের হাজার হাজার টাকার দুর্নীতি নিয়ে এরা কিছুই বলেনি। আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পর এদের মধ্যে পরিবর্তন আসবে, কিন্তু আসেনি। বরং এরা এখন চা খাওয়ার জন্য 1 লাখ করে টাকা চাওয়া শুরু করেছে। মাহমুদা মিতু সাহস করে ভিডিও করে রেখেছেন, অন্যায় ঘুষ দেন নাই, কিন্তু কত সাধারণ মানুষ এদের এই চায়ের বিল দিতে বাধ্য হয়েছে জানা নেই। আমাদের অবস্থান পরিষ্কার। মাহমুদা মিতু কেন, যদি আমার নামেও 1 পয়সা দুর্নীতির অভিযোগ আসে সেটা মানুষের সামনে প্রকাশ করে দিন। কাউকে ফোন করারও দরকার নেই। দুর্নীতি পেলেই সেগুলো প্রকাশ করে মামলা করে দিন, আইনের হাতে তুলে দিন। তা না করে নিরীহ লোকজনের ওপরে এই চাঁদাবাজি কেন করছেন? কেন চা খাওয়ার বিল চান? কেন টাকা না দিলে হুমকি দেন? ফ্যাসিবাদের পতনের পর আমরা একটা নতুন বাংলাদেশ চাই। হাসিনার করে যাওয়া দুর্নীতির পথে যেন আর কেউ না যেতে পারে, সেজন্য দুদকেও আমরা নতুন রূপে দেখতে চেয়েছিলাম। কিন্তু নতুন বাংলাদেশেও দুদক সেই পুরনো পথে হাঁটা শুরু করেছে। আমলাতন্ত্র আবারও 20 দাঁত নিয়ে কামড় বসাতে হাজির হয়েছে। এই 20 দাঁত ভাঙতে না পারলে নতুন বাংলাদেশের স্বপ্ন হেরে যাবে, আমরাও হেরে যাব। আমরা দুদকের এই দুর্নীতির বিচার চাই। আমলাদের 1 লাখ টাকার চা খাওয়ানোর জন্যই কি জুলাইতে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল? হাসনাত আব্দুল্লাহর পোস্টে কিছুক্ষণ পরই এ বিষয়ে একটি বিবৃতি দেয় দুর্নীতি দমন কমিশন। বিবৃতিতে দুদক বলেছে, আজ